এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ইতিহাস দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে দ্বিতীয় অধ্যায়। আমরা শুরু করছি। ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? ফ্রান্সের বাস্তিল দুর্গ কি রাজতন্ত্রের প্রতীক ছিল। বাস্তিল দুর্গটি ছিল ফরাসি রাজাদের অত্যাচার ও স্বৈরাচারী শাসনের এক জ্বলন্ত প্রতীক। রাজা এখানে তার বিরোধীদের বিনা বিচারে বন্দী করে রাখতেন। 1789 সালে ফরাসি জনতা এই দুর্গটি ভেঙে গুড়িয়ে দেয়, যা রাজতন্ত্রের পতনের সূচনা করে। তোষণ নীতি বলতে কোনটি বোঝায়? তোষণ নীতি বলতে বোঝায় হচ্ছে কি সন্তুষ্টি করার নিয়ম। কিসের নিয়ম? সন্তুষ্টি করার নিয়ম। কোনো শক্তিশালী বা আগ্রাসী পক্ষকে যুদ্ধ বা বিবাদ থেকে বিরত রাখার জন্য তাদের অন্যায় দাবি মেনে নিয়ে সন্তুষ্ট রাখা বা শান্ত রাখার নীতিই হচ্ছে কি তোষণ নীতি। ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? ফরাসি বিপ্লব কত সালে? 1789 সালে সংগঠিত হয়। বিপ্লব পূর্ব ফ্রান্সের জনগণের মধ্যে সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী ছিল কোনটি? সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী ছিল কোনটি? অভিজাত শ্রেণী। কোন শ্রেণী? অভিজাত শ্রেণী। ফরাসি সমাজে ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে যাজক এবং সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে কি অভিজাতরা ছিল সবচেয়ে সুবিধাভোগী। তারা বিশাল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও কোনো ট্যাক্স বা কর দিত না, অথচ সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করত। টাইল কোন ধরনের কর? টাইল হচ্ছে কি একটি সম্পত্তি কর। কোন ধরনের কর? সম্পত্তি কর। বিপ্লব পূর্ব ফ্রান্সের সাধারণ মানুষকে নানা রকম কর দিতে হতো। এর মধ্যে টাইল ছিল একটি প্রত্যক্ষ কর, যা মূলত স্থাবর সম্পত্তি বা ভূমির উপর ধার্য করা হতো। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? ফরাসি বিপ্লবের শিশু বলা হয় হচ্ছে কাকে? নেপোলিয়নকে। কাকে? নেপোলিয়নকে। নেপোলিয়ন বোনাপার্ট নিজেই বলতেন, আমি বিপ্লবের শিশু। ফরাসি বিপ্লব যদি ফরাসি সমাজের পুরাতন নিয়ম ও বিশৃঙ্খলা দূর না করত, তবে একজন সাধারণ সৈনিক থেকে নেপোলিয়নের পক্ষে ফ্রান্সের সম্রাট হওয়া কখনোই সম্ভব হতো না। বিপ্লবের আদর্শই তাকে তৈরি করেছিল। সাকুলেত কারা? সাকুলেত হচ্ছে কারা? যারা হচ্ছে কি ভবঘুরে, তাদেরকে কি সাকুলেত বলা হয়। শব্দটি একটি আক্ষরিক অর্থ কি? যে হাঁটু পর্যন্ত ঢাকা প্যান্ট না পরা লোক। বিপ্লব পূর্ব ফ্রান্সে ধনীরা এক ধরনের বিশেষ ছোট প্যান্ট পরত, কিন্তু সমাজের দরিদ্র শ্রমজীবী দিনমজুর বা ভবঘুরে মানুষেরা ফুল প্যান্ট পরত। ফ্রান্সে এই সর্বহারা ও প্রান্তিক জনগোষ্ঠীকেই কি সাকুলেত বলা হতো। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কোনটি ছিল? সেটা হচ্ছে কি সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। সমাজে সবার সমান অধিকার থাকবে, অর্থাৎ সাম্য থাকবে। মানুষের মধ্যে ভাই ভাই সম্পর্ক থাকবে, যেটি মৈত্রী, এবং কি প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক স্বাধীনতা থাকবে, যেটি কি স্বাধীনতা। তো এখানে সঠিক উত্তর কি? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লব ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে? কোন শাসন ব্যবস্থার? স্বৈরাচারী রাজতন্ত্রের যে শাসন ব্যবস্থা আছে সেটার পরিবর্তন করে। বিপ্লবের আগে ফ্রান্সে বোরবন রাজবংশের রাজারা শাসন করতেন, যারা মনে করতেন তাদের ক্ষমতাই ঈশ্বরের ক্ষমতা, অর্থাৎ কি ঐশ্বরিক অধিকার তত্ত্ব। রাজা ষোড়শ লুই এর চরম স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করে কি এই ফরাসি বিপ্লব। কোড নেপোলিয়ান এ কতটি ধারা ছিল? কতটি? এখানে ধারা ছিল কত? 2287টি। কতটি? 2287টি। নেপোলিয়ান ফ্রান্সের আইন ব্যবস্থাকে সুসংগঠিত করার জন্য যে আইন সংহিতা তৈরি করেন তাই কোড নেপোলিয়ান। সম্রাট ওয়াই ছিলেন একজন দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক ও সংস্কারক। উদ্দীপকের ওয়াই এর কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসক কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? কোন শাসকের? সেটি কি নেপোলিয়ান। নেপোলিয়ান বোনাপার্টের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের তিনটি মূল শব্দ রয়েছে: দিগ্বিজয়ী, বীর, সুদক্ষ শাসক এবং সংস্কারক। ইউরোপ কাঁপানো যুদ্ধ জয়ের কারণে নেপোলিয়ান বোনাপার্টকে দিগ্বিজয়ী বীর, আর কোড নেপোলিয়ন ও প্রশাসনিক পরিবর্তনের কারণে তিনি একজন শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে পরিচিত। কোড নেপোলিয়নের ধারাগুলোর মধ্যে কোনটি ছিল? ছিল হচ্ছে কোনটা? যে পৈতৃক সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকার। নেপোলিয়নের এই আইনটি ছিল অত্যন্ত আধুনিক ও বৈপ্লবিক। এর আগে কেবল বড় ছেলেরা সব সম্পত্তি পেত, কিন্তু কোড নেপোলিয়নের মাধ্যমে পরিবারের সকল সন্তানেরা, এমনকি কন্যা সন্তানদেরও কি কিছু ক্ষেত্রে পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করা হয়, যা সামাজিক সাম্য প্রতিষ্ঠা করে।
ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন কে? কে করেন? চতুর্দশ লুই। সম্রাট চতুর্দশ লুই ছিলেন অত্যন্ত স্বৈরাচারী শাসক। তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে কি, আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। তার আমল থেকে কি ফরাসি রাজতন্ত্র চরম স্বৈরতন্ত্রে রূপ নেয়। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হচ্ছে কি? রুশো। কে? রুশো। জ্যাক রুশোর এই বইটির বাংলা নাম হচ্ছে কি সামাজিক চুক্তি। এই বইয়ের প্রথম লাইনটি ফরাসি জনগণকে জাগিয়ে তুলেছিল, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। এই দার্শনিক তত্ত্বই ফরাসি বিপ্লবের মূল ভিত্তি ছিল। অষ্টাদশ শতকে ফ্রান্সে ফার্স্ট স্টেট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যাজক সম্প্রদায়কে বোঝানো হয়েছে। কাদেরকে? যাজক সম্প্রদায়কে। ফার্স্ট স্টেট হচ্ছে কি যাজক সম্প্রদায়, এবং সেকেন্ড স্টেট হচ্ছে কি আভিজাত সম্প্রদায়, এবং থার্ড স্টেট হচ্ছে কি কৃষক, বুর্জুয়া ও সাধারণ মানুষ, যারা ছিল কি ৯৬%। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন হচ্ছে কে? টমাস মুর। কে? টমাস মুর। বিখ্যাত ইংরেজ লেখক ও দার্শনিক স্যার টমাস মুর 1516 সালে তার যে গ্রন্থ আছে ইউটোপিয়া, সেই গ্রন্থে এমন এক কাল্পনিক সমাজের কথা বলেন যেখানে কোনো ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না এবং সমস্ত সম্পত্তি হবে যৌথ। এটি ছিল বৈষম্যহীন সমাজের প্রথম তাত্ত্বিক ধারণা। অভিজাত শ্রেণী কৃষক শ্রেণীর উপর নির্যাতন বাড়িয়ে দেয় কেন? কারণটা কি? কারণটা হচ্ছে তাদের আয় বাড়ানোর জন্য। তাদের কি? আয় বাড়ানোর জন্য। অষ্টাদশ শতকে ফ্রান্সে মুদ্রাস্ফীতি দেখা দিলে, জিনিসপত্রের দাম বেড়ে গেলে বিলাসী আভিজাতদের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। তখন তারা নিজেদের আয় বা রাজস্ব বাড়াতে দরিদ্র কৃষকদের ওপর সামন্ততান্ত্রিক করের বোঝা ও শারীরিক নির্যাতন বাড়িয়ে দেয়। নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন? কোর্সিয়া দ্বীপে জন্মগ্রহণ করেন। ভূমধ্যসাগরের কোর্সিয়া দ্বীপে নেপোলিয়ান বোনাপার্ট জন্মগ্রহণ করেন। তার জন্মের ঠিক 1 বছর আগেই এই দ্বীপটি ইতালির কাছ থেকে ফ্রান্স কিনে নিয়েছিল, তাই তিনি জন্মসূত্রে ফরাসি নাগরিক হতে পেরেছিলেন। ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন? কারণটা কি? তার কারণ হচ্ছে কি জনগণের অধিকার আদায়ের জন্য। ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল? কত শতাংশ? ৯৬% মানুষ তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল, যারা ছিল কি সাধারণ মানুষ, কৃষক, বুর্জোয়া। মুঘল সম্রাট আকবর ছিলেন একজন কি দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক ও সংস্কারক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? কোন সম্রাট? সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের সাদৃশ্য রয়েছে। তিনিও কি ছিলেন একজন দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক এবং কি সমাজ সংস্কারক। ইতিহাসবেত্তারা তাকে দ্য চিফ প্রপোনেন্ট অফ রেভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন। কাকে? জ্যাক রুশোকে। দার্শনিক রুশোর লেখনী ফরাসি তরুণ ও সাধারণ মানুষকে এতটাই আন্দোলিত করেছিল যে নেপোলিয়ান বোনাপার্ট নিজে বলেছিলেন, রুশো না থাকলে ফরাসি বিপ্লব হতো কিনা সন্দেহ আছে। তার চিন্তা ভাবনা ও দর্শনের জন্যই কি তাকে ফরাসি বিপ্লবের প্রধান প্রবক্তা বলা হয়। তো এই ছিল ইতিহাস প্রথম পত্র 1 শর্ট এমসিকিউ। টপিক ছিল চ্যাপ্টার 2। পরবর্তী চ্যাপ্টারগুলো আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।